হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা এবছর অর্থাৎ 2022-এ কলেজে ভর্তি হয়েছো এবং রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাসে আছে, অর্থাৎ তুমি জেনারেলে অর্থাৎ সিসি পেপার তোমার রাষ্ট্রবিজ্ঞান আছে বা তুমি কোনো একটা অন্য সাবজেক্টে অনার্স নিয়েছো কিন্তু রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাসে আছে, অর্থাৎ জিই পেপার আছে, অর্থাৎ জেনারিক ইলেকট্রিক পেপার আছে, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই একটা ভিডিও মনোযোগ দিয়ে বুঝে নিলে, দেখে নিলে তোমাদের কিন্তু রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা সেমিস্টার 1-এ কিন্তু পাস করা আর কোনো সমস্যা হবে না। আজকের ভিডিওটায় কি আলোচনা করব? আজকের ভিডিওটায় আলোচনা করব যে তোমাদের সেমিস্টার 1 অর্থাৎ সিসি 1 বা জিই 1-এ কী পড়তে হয়, কোথা থেকে কি প্রশ্ন আসে, সাজেশান তো আলোচনা করবই, তার সঙ্গে কিভাবে পড়াশোনা করতে হবে, প্রশ্নর প্যাটার্ন, সিলেবাস সমস্ত কিছু আজকে আলোচনা করব। এমনকি তোমাদের মডেল প্রশ্নপত্রও দেখিয়ে দেব। প্রথমে তোমরা এক এক করে দেখে নাও। তার আগে বলে রাখি যে তোমরা উচ্চ মাধ্যমিকে যেমন অনলাইন কোচিং ক্লাসে পড়েছো, আমার কাছে অনেক ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আমি কিন্তু এই বছর থেকেই অনলাইনে কলেজের ব্যাচ স্টার্ট করলাম। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশানটা নিয়ে নিতে পারো। তার জন্য তোমাদের মাসে 200 টাকা করে নেওয়া হচ্ছে, সপ্তাহে 2 দিন করে ক্লাস। তোমরা জানো যে অনেক দিন ধরেই আমি তোমাদের ক্লাস করাচ্ছি এবং দীর্ঘ অভিজ্ঞতার নিরিখে বলতে পারি যে তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না, অর্থাৎ পাস করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যেমন আজকে যে সাজেশানটা আমি তৈরি করেছি, আজকের সাজেশানে আমি মডিউল 1-এ 10টার মতো প্রশ্ন রেখেছি, 8 থেকে 10টা প্রশ্ন, এবং মডিউল 2-তে 6টা প্রশ্ন। তাহলে 8-এ 6-এ কত? 14টা মাত্র প্রশ্ন। এই 14টা প্রশ্ন তুমি যদি করে যাও, তোমার বড় প্রশ্ন কিন্তু পুরো কমপ্লিট, অর্থাৎ তুমি 50 নম্বর কিন্তু পেয়ে যাচ্ছ। সম্পূর্ণ ভিডিওটা দেখো, আস্তে আস্তে সব আলোচনা হবে, কারণ এগুলো তোমাদের প্রথমে ধীরে ধীরে বুঝে নিতে হবে। ঠিক আছে, প্রথমে দেখো তোমাদের এক্সামটা আমি লিখে রেখেছি যে ডিসেম্বর মাসের মাঝামাঝিতে বা ডিসেম্বর মাসের শেষে বা কখনো কখনো খুব ডিলে হলে জানুয়ারির প্রথমে সিউর পরীক্ষাটা হবে সেমিস্টার 1-এ। মোট তোমাদের 100 নম্বর থাকে এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে উপস্থিতির জন্য, অর্থাৎ তুমি কলেজে উপস্থিত হচ্ছ, অর্থাৎ কলেজে যে প্রেজেন্ট থাকছো তার জন্যই তোমার 10 নম্বর থাকে। তারপরে অভ্যন্তরীণ মূল্যায়ন, যেটাকে ইংলিশে বলা হয় ইন্টারনাল অ্যাসেসমেন্ট, এই ইন্টারনালে থাকে তোমার 10 নম্বর। এটা প্রজেক্ট টাইপের বা মৌখিক কোনো প্রশ্ন ধরা হয়ে থাকে। আর একটা টিউটোরিয়াল, এটাও প্রজেক্ট বা মৌখিক টাইপের কোনো কিছু কলেজ করে থাকে, এক একটা কলেজে এক এক রকম হয়, এটাও 15 নম্বর। অর্থাৎ তোমার প্রজেক্ট প্র্যাকটিক্যাল বা কলেজে যাওয়া নিয়ে তোমাদের টোটাল কিন্তু থাকছে দেখো 30-35 নম্বর টোটাল থাকছে। আর লিখিত পরীক্ষা তোমার টার্ম শেষ অর্থাৎ সেমিস্টার এক্সাম দিতে হয়, লিখিত পরীক্ষা 65 নম্বরের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে। এবারে তোমরা প্রশ্নর ভাগটা একটু দেখে নাও। 65 নম্বরের মধ্যে দেখো, 65 নম্বরের মধ্যে 1 নম্বরের প্রশ্ন, এইগুলো হচ্ছে নম্বর। 1 নম্বরের প্রশ্ন 15টা থাকে, 10 নম্বরের প্রশ্ন 2টো এবং 15 নম্বরের প্রশ্ন 2টো। এইভাবে তোমাদের 65 নম্বর কিন্তু কমপ্লিট হয়, অর্থাৎ 65 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এবার মডিউল 1-এ টোটাল তোমাদের অধ্যায় থাকে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে সেমিস্টার 1 অর্থাৎ C1 বা G1-এ তোমাদের টোটাল অধ্যায় হচ্ছে 7টা। এখানে অধ্যায় দেখো, মডিউল 1-এ তোমাদের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 4টে অধ্যায় নিয়ে মডিউল 1 এবং পরের 3টে অধ্যায় নিয়ে মডিউল 2 তৈরি হয়। এবং তোমরা দেখো এবারে একটা সাইডে প্রশ্নপত্র দেখতে পাচ্ছ, এটা 2020 সালের প্রশ্নপত্র। সেখানে তোমরা ভালো করে লক্ষ্য করো যে দেখতে পাবে যে তোমাদের কি আছে, প্রথমে ছোট প্রশ্ন 15টা আছে, এই ছোট প্রশ্ন 15টা এসএকিউ, এখানে কোনো অর বা অপশান থাকে না, সেখানে যে কটা প্রশ্ন অর্থাৎ 15টা প্রশ্ন 15টাই তোমাকে কিন্তু করতে হবে। তারপরে নেক্সট তুমি ওখানে লক্ষ্য করলে দেখতে পাবে যে মডিউল 1-এ তোমাদের কয়ের দাগের 2টো প্রশ্ন এবং 2-এর দাগের 2টো প্রশ্ন ক খ, 3-এর দাগের ক খ, এই অর্থাৎ এইগুলো হচ্ছে 10 নম্বরের, এখানে হচ্ছে 15 নম্বর। অর্থাৎ 10 নম্বরের মডিউল 1 থেকে 2টো প্রশ্ন থাকবে, একটা তোমায় লিখতে হবে। 15 নম্বরের 2টো প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে। ভালো করে বোঝার চেষ্টা করো প্রথম থেকে বলছি। মডিউল 1-এ 10 নম্বরের 2টো প্রশ্ন দেয়, একটা লিখতে হবে। 15 নম্বরের 2টো প্রশ্ন দেয়, একটা লিখতে হবে, গেল ব্যাপারটা। এবার মডিউল 2-তে এখানেও 4 দাগের 2টো প্রশ্ন থাকে, 5 দাগেরও 2টো প্রশ্ন থাকে, একটা একটা করে লিখতে হবে। অর্থাৎ এখানেও 10 নম্বরের প্রশ্ন 2টো, 15 নম্বরের প্রশ্ন 2টো থাকে, একটা একটা করে লিখতে হয়। ঠিক আছে, অর্থাৎ মডিউল 1 থেকে একটা 10 একটা 15, মডিউল 2 থেকে একটা 10 একটা 15। দেখো সিলেবাসটা একদম ক্লিয়ার বুঝতে পারছো কি নাকি কোনো সমস্যা আছে
তাহলে তো কমেন্ট বক্স আছে তোমাদের জন্য, সেক্ষেত্রে কমেন্ট করে তোমরা জানাবে। এবারে সাজেশান, এখানে তোমাদের জন্য আমি মোট 8টা আর 6টা, মডিউল 1 থেকে 8টা এবং মডিউল 2 থেকে 6টা, এই কটা প্রশ্ন রেখেছি। এই কটা প্রশ্ন করলে কত পার্সেন্ট কমন পাবে? 100%-এর বেশি কমন পাবে। হ্যাঁ, 100% নয়, 100%-এর বেশি কমন পাবে। কারণ কি? কারণ হচ্ছে তোমার এই বললাম যে যেগুলো লিখতে হবে না, দুটো লিখতে হয়, দুটো দেয়, একটা লিখতে হয়, দুটোই তুমি কমন পাবে এই কটা প্রশ্ন করে নিলে। ঠিক আছে, তাই বললাম 100%-এর বেশি কিন্তু কমন পাওয়া যাবে। চলো মডিউল 1-এর প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নাও। বলছি সবথেকে প্রথম 1 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন মডিউল 1 থেকে। এখানে 10 বা 15 দুটোভাবেই তৈরি করবে, অর্থাৎ নোটগুলো একটা অ্যাভারেজ তৈরি করতে হবে, অর্থাৎ অ্যাভারেজে লিখতে হবে, খুব বড় হবে না, খুব ছোট হবে না, যাতে 10-এ পড়ুক বা 15-এ পড়ুক ওটা লিখে দেওয়া যায়। এইভাবে নোটগুলোকে তৈরি করতে হবে। আলাদা একই প্রশ্ন 10 নম্বরের তৈরি করব, 15 নম্বরের তৈরি করব, ওই করে টাইম পাওয়া যাবে না, আর অত টাইম দেওয়ারও দরকার নেই। চলো দেখো প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান চর্চায় নারীবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। মডিউল 1-এর 1 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান চর্চায় নারীবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, আইন ও অধিকারের সম্পর্ক লেখো। কি বললাম? আইন ও অধিকারের সম্পর্ক লেখো। 4 নম্বর প্রশ্ন, গণতন্ত্রের প্রকৃতি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে গণতন্ত্রের প্রকৃতি আলোচনা করো। 5 দাগের প্রশ্ন, সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী ধারণাটি আলোচনা করো। সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী ধারণাটি আলোচনা করো। তারপরে 6 দাগের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের পরিধি সম্পর্কে আলোচনা করো। 7 দাগের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান চর্চায় নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 8 দাগের প্রশ্ন, আইনের সংজ্ঞা দাও ও উৎসগুলি লেখো। 9 দাগের প্রশ্ন, স্বাধীনতার প্রধান রক্ষা কবচগুলি লেখো। এবং 10 দাগের প্রশ্ন, সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদী তথ্যটি আলোচনা করো। এখানে শেষের দুটো প্রশ্ন যারা একটু দুর্বল ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য নয়, আর যারা ভাবছো যে আমরা একদম 65-তে 65 চাই, অর্থাৎ 50 বড় প্রশ্ন থাকবে 50ই চাই, তোমরা এই 10টা প্রশ্ন পড়ে যাও মডিউল 1 থেকে, কি সমস্যা আছে। ঠিক আছে, এবার মডিউল 2। মডিউল 2 থেকে 6টা প্রশ্ন। প্রথম প্রশ্ন পড়বে পরীক্ষায়, এই প্রশ্নটা অবশ্যই পড়বে, অবশ্যই তোমরা এটা কমন পাবে। মার্ক্সের শ্রেণী সংগ্রামের তথ্যটি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদের তত্ত্বটি লেখো। 3 নম্বর প্রশ্ন, গণতন্ত্রে স্বার্থগোষ্ঠীর ভূমিকা লেখো। কি বললাম? গণতন্ত্রে স্বার্থগোষ্ঠীর ভূমিকা লেখো। 4 দাগের প্রশ্ন, ফ্যাসিবাদের অর্থ কী এবং এর উৎপত্তি কোথায় হয়েছিল। ফ্যাসিবাদের অর্থ কী, এর উৎপত্তি কোথায় হয়েছিল, এর সঙ্গেই ফ্যাসিবাদের বৈশিষ্ট্য। 5 দাগের প্রশ্ন, রাজনৈতিক দল ও স্বার্থগোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো। রাজনৈতিক দল ও স্বার্থগোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো। 6 দাগের প্রশ্ন, ভৌগোলিক প্রতিনিধিত্ব বলতে কী বোঝো। বলছে এই প্রতিনিধিত্বের গুণাগুণ আলোচনা করো। যারা একটু দুর্বল স্টুডেন্ট আছো এখানে প্রথম 5টা মডিউল 2 থেকে করে যাও, অবশ্যই সব কমন পেয়ে যাবে। এই কটা প্রশ্ন তোমাদের ছিল, এটা গেল প্রথম ক্লাস। এবারে পরের ক্লাসগুলো হবে ইউটিউবে তো হবে তোমাদের, তার জন্য যদি পার্সোনালি আমার কাছে পুরো তোমরা সিলেবাসটা কমপ্লিট করতে চাও, অর্থাৎ প্রত্যেকটা নোট তোমাদের বুঝিয়ে দেওয়া হবে, প্রত্যেকটা টপিক বুঝিয়ে দেওয়া হবে, নোটগুলো পিডিএফ আকারেও দিয়ে দেওয়া হবে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু অ্যাডমিশান নিতে হবে। অনলাইন কোচিং ক্লাস স্টার্ট হচ্ছে আজ থেকে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 5 তারিখ থেকে, 5ই সেপ্টেম্বর থেকে। এই নম্বরটায় যোগাযোগ করে তোমরা অ্যাডমিশান নিতে পারো। প্রতি মাসে 200 টাকা করে দিতে হচ্ছে, সপ্তাহে 2টো করে ক্লাস পাবে। মডিউল 1টা পড়ানো হয়ে গেলে একবার পরীক্ষা নেওয়া হবে, মডিউল 2টা পড়ানো হয়ে গেলে একবার পরীক্ষা নেওয়া হবে, এবং দুটো অ্যাডজাস্ট করে শেষে একবার কিন্তু পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ পুরো সিলেবাসটা একবার পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ 3টে মক টেস্টও কিন্তু থাকছে তোমাদের জন্য। ঠিক আছে, তাহলে আর দেরি করার দরকার নেই। যাদের মনে হচ্ছে যে কলেজে ভালো করে পড়াশোনা করতে হবে, পাশে ভর্তি হয়েছি তো কী হয়েছে, আমাদের ভালো করে পড়াশোনা করে দেখাতে হবে, তাহলে তোমাদের বলবো এই নম্বরটায় যোগাযোগ করে খুব তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও। ক্লাস কিন্তু আজ থেকেই স্টার্ট হয়ে যাচ্ছে।